আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো, সম্পূরক আমিষ বলতে কি বোঝায়? এখন আমিষ তো আমরা সবাই চিনি, আমিষ জাতীয় খাবার, যেটা আমরা উদ্ভিদ থেকেও পাইতে পারি, প্রাণী থেকেও পাইতে পারি। উদ্ভিদ থেকে যেগুলো পাই ওগুলো হচ্ছে উদ্ভিজ্জ আমিষ, আর প্রাণী থেকে যেগুলো পাই ওগুলো হচ্ছে প্রাণীজ আমিষ। এখন এই যে আমিষটা, এটাকে আবার কি বলছে? সম্পূরক। এখন সম্পূরক আমিষ হচ্ছে, ধরো তুমি একটা খাবার খাইলা, ওইখানে পুরাটাই হচ্ছে তোমার শুধু আমিষ, মানে একটা উদ্ভিজ্জ আমিষ। ডাল খাইলা, ধরো পুরাটাই হচ্ছে ডাল আছে। অথবা যদি মাছ খাও, পুরাটাই মাছ। মাংস খাইলে পুরাটাই মাংস। কিন্তু এই যে মিশ্র আমিষ যদি বলি, মানে মিক্স করে দুই বা ততোধিক উদ্ভিজ্জ আমিষ যদি একসাথে রান্না করি, অথবা দুই বা ততোধিক প্রাণীজ আমিষ যদি একসাথে রান্না করি, যদিও ব্যাপারটা কিরকম দেখা যায়, মাছ আর মাংস তো আমরা কখনো একসাথে রান্না করি না, কিন্তু উদ্ভিজ্জ আমিষ যেটা, এটা যদি তুমি দুইটা মানে বিভিন্ন উৎস থেকে আমরা উদ্ভিজ্জ আমিষটা পাই, তাহলে ওই অনেকগুলো খাবার যদি তুমি একসাথে মিক্স করে রান্না করো, সেক্ষেত্রে ওইটা হবে হচ্ছে আমাদের সম্পূরক আমিষ বা মিশ্র আমিষ। একই কথা, মিশ্র আমিষ যেই কথা, সম্পূরক আমিষ হচ্ছে একই কথা। তাহলে দুই বা ততোধিক উদ্ভিজ্জ আমিষ একসাথে খাবো, আমরা একসাথে রান্না করে খাবো। এখন এটা কিন্তু ভালো ব্যাপারটা। মিশ্র আমিষ বা মিশ্র খাবার যদি তুমি গ্রহণ করো, এটা হচ্ছে বেশি পুষ্টি উপাদান পাওয়া যায়। কি জন্য? কারণ একটা মাত্র উপাদান বা বিশুদ্ধ খাদ্য যদি তুমি গ্রহণ করো, সেক্ষেত্রে তুমি শুধু ওই উপাদানটা পাইলা, ওই পুষ্টি উপাদানটা পাইলা। কিন্তু যদি এরকম মিশ্র খাবার হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার মানে গুণগত মানটা বেড়ে যায় আর কি, আর একটু বেশি উন্নত হয়ে যায় খাবারটা। এর ফলে খাদ্যমান বেড়ে যায়। 8 রকম অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, এতে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডের চাহিদা মেটানো যায়। আবার দেখো, চাল, চিনি, দুধ একত্র মিশ্রিত করে যদি তুমি পায়েস রান্না করো, ওই একই পরিমাণ চাল দিয়ে যদি তুমি ভাত রান্না করো, পায়েসটা কিন্তু বেটার। কারণ ভাতে শুধুমাত্র শর্করা আছে, আর ওই পায়েসে কি থাকতেছে? দুধের পুষ্টিটাও আছে, চিনিরও আছে। দুধের ভিতর আমরা হচ্ছে তোমার আমিষ পাই, আবার ওখান থেকে চর্বিও পাই। দুধে কিন্তু চর্বিও থাকে কিছুটা, চর্বি পাই। তারপরে হচ্ছে চিনি থেকে গ্লুকোজ পাই। তারপরে ভিটামিন, খনিজ উপাদান, মানে সব কিছু মিলানো থাকে ওই খাবার, মিশ্র খাবারগুলোতে, যেটা আমাদের জন্য ভালো। আবার দেখো, ওই চাল দিয়ে যদি তুমি ভাত রান্না না করে খিচুড়ি রান্না করো, খিচুড়ির ভিতর তো আমরা অনেক কিছু মিক্স করে দেই না, একসাথে সবজি টবজি অনেক কিছু মিক্স করে চাল ডাল দিয়ে যখন তুমি খিচুড়ি বানাবা, তখন ওইটা কিন্তু আরেকটু ভালো, মানে ভাতের তুলনায় ওইটা ভালো। সেক্ষেত্রে যে মিশ্র খাবারগুলা, এটা হচ্ছে তোমার খাদ্যমানটা আরেকটু বেশি থাকে। তাহলে সম্পূরক আমিষ কি জিনিস? যেই আমিষে তোমার একাধিক আমিষ উপাদান একসাথে মিশ্রিত থাকবে, ওইটাকে আমরা বলবো হচ্ছে সম্পূরক আমিষ বা মিশ্র আমিষ। এরপরের প্রশ্নটা কি বলছে দেখো তো, মানবদেহের অন্ত অঙ্গসমূহের ক্রিয়াকলাপ সম্পাদনের জন্য পানির ভূমিকা কি? আচ্ছা, পানির ভূমিকা জিজ্ঞেস করছে। অন্ত অঙ্গসমূহ, তার মানে অন্ত মানে হচ্ছে ভেতর। তোমার ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গ, ওদের কাজ কামগুলো সঠিকভাবে করতে পারার জন্য আমাদের পানি প্রয়োজন। এখন আমরা জানি যে দেহের 70 ভাগই হচ্ছে পানি। পানি ছাড়া আমাদের দেহে অনেক দরকারি কাজগুলো হবে না। আবার পানি ছাড়া প্রোটোপ্লাজমও মরে যাবে। প্রোটোপ্লাজম হচ্ছে তোমার পানি দিয়ে তৈরি, মানে ওর 90 ভাগই হচ্ছে পানি। এখন পানি যদি না থাকে, প্রোটোপ্লাজম মরে যাবে। প্রোটোপ্লাজম মরে গেলে কোষ মরে যাবে। তাহলে কোষ মরে গেলে তো তুমিও মরে যাবা। তাহলে পানি অবশ্যই দরকারি, মানে বুঝাই যাচ্ছে। কি কি কাজ করে দেখো তো। জীবন রক্ষার জন্য অক্সিজেনের পরেই হচ্ছে আমাদের পানি দরকার। দেহের গঠন, অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ, দেহের দূষিত পদার্থ নির্গমন, পানির ভূমিকা অপরিসীম। মানবদেহের অন্ত অঙ্গসমূহের কার্যকলাপ সম্পাদনের জন্য পানির ভূমিকা, দেখো পয়েন্ট করে এখানে লিখছে। কি বলছে দেখো তো, রাসায়নিক ক্রিয়া চলতে পারে না পানি ছাড়া, দেহের ভিতরে কোনো রাসায়নিক ক্রিয়া চলতে পারে না। দেহে পানি দ্রাবক রূপে কাজ করে, পানির জন্যই দেহে রক্ত সঞ্চালন সম্ভব হয়। তাহলে দেখো, এই যে রক্তের যে উপাদান, আমরা জানি রক্তে দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে রক্ত রস আর একটা রক্ত কণিকা। ওই যে রক্ত রসটা, এটা হচ্ছে তোমার পুরাটাই পানি। ওই রসের ভিতরে কণিকাগুলো হচ্ছে তোমার ভাসতে থাকে। তাহলে রক্ত সঞ্চালনের জন্য পানি লাগবে। রক্তে পরিবাহিত খাদ্য উপাদান এবং অক্সিজেন পানির মাধ্যমে দেহকোষে পৌঁছাতে পারে। তাহলে রক্ত যদি তোমার মানে সচল থাকে, মানে রক্তের ফ্লো এর কারণেই তো আমরা জানি হচ্ছে তোমার খাদ্যর পুষ্টিগুলা পরিবাহিত হয়ে যায়, অক্সিজেনগুলা কিন্তু রক্তের সাথে পরিবাহিত হয়ে যায়। তারপর হচ্ছে রক্ত রসের সাথে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়ে যায়। রক্ত কণিকা দিয়ে যায় অক্সিজেন, রক্ত রস দিয়ে যায় হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড। এটা কিন্তু মনে রাখা লাগবে। একটা হচ্ছে রক্ত রস দিয়ে যায় কার্বন ডাইঅক্সাইড যেটা, আর রক্ত কণিকা বা লোহিত রক্তকণিকা দিয়ে যায় হচ্ছে তোমার অক্সিজেন। তাহলে ওদের প্রবাহ থেমে যাবে, কারণ রক্ত যদি থেমে যায়, পানি না থাকলে রক্ত মানে রক্তের ফ্লো কমে যাবে। মানে ফ্লো কমে যাবে বলতে ওই যে মানে একটু এফেক্ট
ফেলবে আর কি, এটা বলতেছি। দেহের সকল ধরনের রসে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। পরিপাকৃত খাদ্য উপাদান পানিতে দ্রবীভূত অবস্থায় ক্ষুদ্রান্ত্রের মধ্য দিয়ে রক্তে বিশেষোদ্দিত হয়। এখন ক্ষুদ্রান্তে কি হয়, খাদ্য উপাদানগুলা, সবগুলা খাদ্য উপাদান, যত খাদ্য উপাদান তুমি গ্রহণ করো, শর্করা, আমিষ, স্নেহ, সবকিছু ওই ক্ষুদ্রান্তে যায় হচ্ছে ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে বৃহদান্ত্রে যখন যাবে, ওই উচ্ছিষ্টাংশগুলো থেকে পানি শুষে নেওয়া শুরু হবে, পানি শুষে নিবে। এখন পানি শুষে নেওয়ার পরে ওই যে মণ্ড বা কাইমটা, ওইটা হচ্ছে তোমার মলাশয়ে যায় অবস্থান করবে। এখন এই যে পানি যদি না থাকতো, তাহলে তোমার দেহের ভিতরে কোষগুলা মরে যাওয়া শুরু করতো, তারপর তোমার হচ্ছে রক্ত প্রবাহিত, রক্ত সঞ্চালন হইতে পারতো না। তাহলে এই কাজগুলা এখানে হইতো। আবার এই জায়গায় আরেকটা কথা বলছে না, দূষিত পদার্থ নির্গমনের কথাটা। এখন তোমার দেহে বিপাক ক্রিয়ার ফলে অনেক অনেক দূষিত পদার্থ তৈরি হয়, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হয়, তারপরে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই উপাদানগুলো আমাদের বের করে দেওয়া লাগবে দেহ থেকে। এখন দেহ থেকে বের করার জন্য আবার পানি লাগবে। এই পানির মাধ্যমে দেখো তো কি বলছে, পানির মাধ্যমে দেহের দূষিত পদার্থ অপসারণ করা হয়। কিভাবে দেখো, মলমূত্রের মাধ্যমে। মূত্রের মাধ্যমে কিন্তু আমরা সবচেয়ে বেশি দূষিত পদার্থ দেহ থেকে বের করে দেই। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো সবচেয়ে বেশি পরিমাণে বের হয় হচ্ছে তোমার মূত্রের মাধ্যমে, ঘামের মাধ্যমেও বের হয়, নিঃশ্বাসের মাধ্যমে। নিঃশ্বাসের সাথে তো আর পানির সম্পর্ক নাই, তাহলে ওইটা আমরা এখানে বলবো না। তাহলে এই যে দূষিত পদার্থগুলো দেহ থেকে বের করার জন্য কিন্তু আমাদের পানি লাগতেছে। তাহলে পানি অবশ্যই দরকার, পানি ছাড়া হচ্ছে তোমার হিউম্যান বডি কখনোই হচ্ছে চলবে না, মানে দুর্বল হয়ে যাবে বা থেমে যাবে। তারপরে কি বলছে দেখো তো, রাফেজ বলতে কি বোঝায়। আর পরের প্রশ্নটা বলছে রাফেজ জাতীয় খাবার খাওয়া প্রয়োজন কেন, আঁশ জাতীয় খাবার খাওয়া প্রয়োজন কেন। এই দুইটা প্রশ্নই হচ্ছে আমরা একসাথে পড়ে ফেলবো, মানে একই কথা একসাথেই হচ্ছে বর্ণনা করে ফেলবো। রাফেজ হচ্ছে আঁশ জাতীয় খাবার, এখানেই বলে দিছে যে রাফেজ জাতীয় খাবার খাওয়া প্রয়োজন কেন, আঁশ জাতীয় খাবার খাওয়া প্রয়োজন কেন। আঁশ জাতীয় খাবার দেহের জন্য প্রয়োজন কেন, সব একই কথা না? তাহলে একসাথে আমরা বলি, শুনো। মনে করো তুমি শাক খাচ্ছ অথবা সজনে ডাঁটা খাচ্ছ। সজনে ডাঁটা কিন্তু অনেক উপকারী, যদিও আমিও খাইতে যাই না, আমার আম্মু আমাকে মেরে মেরে খাওয়ায়। সেক্ষেত্রে এই যে আঁশ জাতীয় খাবারগুলো যে তুমি খাচ্ছ, এই আঁশ জাতীয় খাবারগুলো কিন্তু আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি জানো, আগে খাদ্য উপাদান ছিল 6টা, শর্করা, আমিষ, স্নেহ, এই 3টা ছিল প্রধান খাদ্য উপাদান। এরপরে ভিটামিন, খনিজ লবণ, পানি, এই 6টা খাদ্য উপাদান আছে। এরপরে আবার আরেকটা যুক্ত করা হয়েছে, খাদ্যের উপাদান কিন্তু এখন 7টা, জানো। এই যে 7টা খাদ্য উপাদান, 7 নাম্বারটা হচ্ছে তোমার রাফেজ, এই যে রাফেজটা। এখন ওকে কেন ইনক্লুড করা হয়েছে খাদ্যের উপাদানের ভিতরে? ও কিন্তু কোনো খাদ্য উপাদান না, জানো। ও হচ্ছে আমাদের দেহে কোনো পুষ্টি দেয় না। এটা আবার কেমন কথা, খাদ্য উপাদানের ভিতরে ইনক্লুড করলো, অনেক দরকারি বলতেছে ম্যাডাম, আবার বলে পুষ্টি দেয় না। এটা কোনো কথা হইলো? পুষ্টি দেয় না কারণ হচ্ছে এগুলো সব আঁশ জাতীয় খাবার, খোসা বা শাঁস, ডাঁটা, তারপরে ফলের বাইরের যে পাতলা আবরণটা। আপেল তুমি পুরাটা একসাথে আমরা যখন মানে খেয়ে ফেলি, তখন ওর উপরে পাতলাটাও আবরণটাও কিন্তু খেয়ে ফেলতেছি। আবার শাক যখন তুমি খাচ্ছ, শাকের ওই যে আঁশগুলোও কিন্তু খেয়ে ফেলতেছি। কিন্তু তুমি কি জানো, এই উপাদানগুলো আমাদের দেহে কোনো পুষ্টি দেয় না, তবুও আমাদের খাওয়া প্রয়োজন। পুষ্টি না দিলেও খাওয়া প্রয়োজন, কারণ হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। কি করে দেখো, রাফেজ উদ্ভিদের কাঠামো তৈরি করে। এখন উদ্ভিদেরটা তো উদ্ভিদের দরকার, আমাদের কি দরকার দেখো, পানি শোষণ করে, মলের পরিমাণ বৃদ্ধি করে, বৃহদান্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে। রাফেজযুক্ত খাবার বিষাক্ত বর্জনীয় বস্তুকে খাদ্যনালী থেকে পরিশোধন করে। তাছাড়া আঁশযুক্ত খাবার স্থূলতা হ্রাস করে, ক্ষুধা প্রবণতা এবং চর্বি জমার প্রবণতা কমায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। তাহলে এই যে দরকারি কতগুলা কাজও করতেছে, ও আমাদেরকে পুষ্টি দেয় না, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু অনেক সমস্যা থেকে কিন্তু আমাদেরকে বাঁচাচ্ছে। দেখো এই যে কাজগুলো ও করতেছে, এই সবগুলা কিন্তু তোমার জন্য দরকারি, মানে তোমার সুস্থভাবে বেঁচে থাকার জন্য দরকারি। এখন রাফেজ কিন্তু, বা রাফেজের ভিতরে থাকে হচ্ছে তোমার সেলুলোজ, সেলুলোজ থাকে। এই যে সেলুলোজগুলা, এগুলা কিন্তু মানুষকে পুষ্টি দিচ্ছে না, কিন্তু গরু ছাগল কিন্তু ঠিকই এই সেলুলোজের পুষ্টিটা নিতে পারে, মানে সেলুলোজটা ওদের দেহে শোষিত হয়, কারণ ওদের দেহে সেলুলেজ এনজাইমটা থাকে। সেলুলোজকে ভাঙার জন্য সেলুলেজ এনজাইম লাগে। এখন এই যে সেলুলেজ এনজাইমটা, এই সেলুলেজ এনজাইমটা মানুষের দেহে থাকে না, কিন্তু গরু ছাগলের দেহে থাকে, যার জন্য ওরা দেখো ঘাস খায়, যে ঘাস লতা পাতা যে খেয়ে ফেলে গরু ছাগলরা, কি ওরা কিন্তু ওই পুষ্টিটা পাচ্ছে, সেলুলোজটা কিন্তু পাচ্ছে, আমরা পাই না।
এখন এই যে শস্য দানার বাইরের আবরণ, সবজি ফলের খোসা, শাঁস, বীজ, উদ্ভিদের ডাটা, তারপরে ফলমূলের তোমার খোসাটা, সব কিছু যদি তুমি খাদ্য হিসেবে গ্রহণ করে ফেলো, সেক্ষেত্রে তোমাকে পুষ্টি দিবে না, কিন্তু তোমার কোষ্ঠকাঠিন্য দূর করবে, তোমার বৃহদান্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করবে। এখন ওই যে মলের সাথেই হচ্ছে এটা মানে সম্পর্কটা, কারণ তুমি যদি রাফেজ জাতীয় খাবার কম খাও, সেক্ষেত্রে হচ্ছে তোমার পুপগুলা অনেক বেশি শক্ত হয়ে যাবে। এখন শক্ত পুপ তোমার হচ্ছে ওই বৃহদান্ত্রে সমস্যা তৈরি করে। বৃহদান্ত্র থেকে যখন পানি শুষে নিতে থাকে, তখন ওখানে ভিতরে তোমার মলগুলা যখন শক্ত হয়ে যায়, তখন হচ্ছে ওই প্রাচীরে আঘাত লাগে, যার জন্য হচ্ছে ক্ষত তৈরি হয় বা অনেক অনেক সমস্যা কিন্তু হইতে পারে। তাহলে ওই সমস্যা থেকে নিস্তার পাওয়ার জন্য আমাদেরকে এই রাফেজ জাতীয় খাবার খাইতে হবে। তারপরে আবার দেখো স্থূলতা হ্রাস করতে সাহায্য করে। স্থূলতা মানে হচ্ছে মোটা, আর যে মানে তোমার হচ্ছে চর্বি জমে অনেক বেশি স্থূল হয়ে যায় না, অনেক সময় দেখবা যে স্থূলতা একটা কিন্তু রোগ, তুমি অনেক বেশি খাবার খাচ্ছ না তবুও তুমি হচ্ছে স্থূল হয়ে যাচ্ছ। মাঝে মাঝে মানুষজন বলে না যে আমি পানি খাইলেও, আমি বাতাস নিলেও হচ্ছে মোটা হয়ে যাই, তাহলে ওই সমস্যাটা আমাদের দূর হবে। তারপরে ক্ষুধা প্রবণতা আর চর্বি জমার যে প্রবণতা, এটা হচ্ছে হ্রাস পাবে। তাহলে দেখো এইখানের যে কথাবার্তাগুলা, এগুলা কিন্তু সব মানে অনেক মানে সমস্যা বলতে গেলে অনেক ভালো সমস্যাই বলা যায়। তাহলে এই যে সমস্যাগুলা, এগুলা থেকে আমরা নিস্তার পাবো কখন? যখন হচ্ছে রাফেজ জাতীয় খাবার খাবো। তাহলে রাফেজ জাতীয় খাবার এই জন্যই প্রয়োজন, কারণ আমাদের এই সমস্যাগুলা থেকে মানে নিজেদের জীবনটাকে সুস্থ রাখা লাগবে, এই জন্য আমাদের রাফেজ জাতীয় খাবার খাওয়া প্রয়োজন। তাহলে এইখানে যে কথাবার্তাগুলো বলছে না, এগুলো হচ্ছে এই প্রশ্নের জন্য হচ্ছে মানে যায় আর কি, আমরা এই কথাগুলোই এখানে বলবো। তাহলে আমি দুইবার এটা পড়লাম না, তোমরা বুঝতে পারছো। আদর্শ খাদ্য পিরামিড কি ব্যাখ্যা করতে বলছে। এখন খাদ্য পিরামিড, এটা হচ্ছে তুমি পিরামিড শুনেই তো বুঝতে পারতেছো কিরকম, ত্রিকোণাকার একটা জিনিস। এই যে ধরো একটা পিরামিড, এখন এই যে পিরামিডটা, এই পিরামিডকে আমি 4টা লেয়ারে ভাঙবো। ধরো ভাঙলাম, এই যে হ্যাঁ, 4টা লেয়ারে ভাঙলাম। এখন এই পিরামিডটার সবার শেষে আমি শর্করা লিখবো, এইখানে আমি লিখবো শর্করা, তারপরে লিখবো ভিটামিন, তারপরে আমিষ, একদম উপরে দিব হচ্ছে চর্বি বা স্নেহ। এখন তুমি তাকাও তো পিরামিড দেখতে কিরকম হয়, নিচের দিকের আয়তনটা অনেক বেশি হয় আর উপরের দিকে যাইতে যেতে অনেক বেশি সরু হয়ে যায়। তাহলে এই যে এরকম যে আকৃতিটা, ওর নিচের সারফেসটা অনেক বেশি বেশি এলাকা জুড়ে বিস্তৃত, তার মানে শর্করা আমাদেরকে অনেক বেশি পরিমাণে খাইতে হবে। এরকম শর্করাকে নিচে অবস্থান দেওয়ার কারণ হচ্ছে শর্করা ওই আয়তন যত বেশি, শর্করা তার মানে সবচেয়ে বেশি খাইতে হবে। এরপরে আরেকটু কম, ওইখানে কি আছে ভিটামিন, ভিটামিন শর্করার চেয়ে একটু কম পরিমাণে খাইতে হবে। এর উপরে গেলে আমার আমিষ, তারপরে আমিষ আর একটু কম খাইতে হবে। একদম উপরে চূড়ায়, চূড়াটা কিরকম এরকম না ছোট্ট, তাহলে এই জায়গার সারফেসটা হচ্ছে তোমার অনেক বেশি কম, এইখানে তোমাকে হচ্ছে স্নেহ জাতীয় বা চর্বি জাতীয় খাবার সবচেয়ে কম পরিমাণে খাইতে হবে, এটা বুঝাইতে চাইছে। তাহলে এরকম খাবার রেখে রেখে কি আমরা একটা পিরামিড বানাবো? এটা কি মানে কোনো দরকার আছে? খাদ্য পিরামিড বলতে তোমাকে এরকম খাবার রেখে রেখে অনেকগুলো শর্করা জাতীয় খাবার, অনেকগুলো ভিটামিন জাতীয় খাবার রেখে পিরামিড বানাতে বলে নেই। এটা হচ্ছে একটা কাল্পনিক পিরামিড, যেটা দ্বারা তোমাকে বুঝাইতে চাইছে যে কতটুকু পরিমাণ খাদ্য উপাদান তোমাকে কতটুকু করে খাইতে হবে, মানে শর্করা সবচেয়ে বেশি খাইতে হবে, তারপরে ভিটামিন, আমিষ আর স্নেহ কোনটা কতটুকু পরিমাণে খাইতে হবে, এটা বুঝতে পারার জন্য এরকম পিরামিড দিয়ে বুঝাইছে। পিরামিড বলতে আসলে হচ্ছে খাবার দিয়ে পিরামিড বানানো না, এটা হচ্ছে একটা কাল্পনিক একটা জিনিস, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোন খাদ্য কতটুকু খাইতে হবে। তাহলে কি বলছে দেখো, শর্করাকে নিচু স্তরে রেখে, আমি কি লিখছিলাম আঁকছিলাম যখন শর্করাকে সবার নিচে রাখছিলাম না, তাহলে শর্করাকে নিচু স্তরে রেখে পর্যায়ক্রমে পরিমাণগত দিক বিবেচনা করে, মানে কোনটা কতটুকু খাবো ওই পরিমাণটা বিবেচনা করে শাকসবজি ফলমূল, এরপরে আমিষ, এরপরে চর্বি বা স্নেহ, এরকম করে সাজাইছিলাম না, ওইটাই হচ্ছে একটা কাল্পনিক খাদ্য পিরামিড, যেটাকে আমরা কি বলবো, আদর্শ খাদ্য পিরামিড বলবো। এরপরের প্রশ্নটা কি বলছে দেখো তো, যে বাস্তবমুখী মেনু পরিকল্পনা প্রয়োজন কেন? এখন মেনু কি জিনিস, মানে হচ্ছে খাদ্যের তোমার একটা লিস্ট, খাদ্য তালিকা। আমরা রেস্টুরেন্টে খাইতে গেলে আমাদেরকে একটা মেনু দেয় না সবার আগে? তাহলে এরকম একটা মেনু তুমি তোমার বাসায় খাবারের জন্য তৈরি করবা। এখন বাস্তবমুখী হওয়া লাগবে। তুমি রোজগার করো মনে করো 5 টাকা, এখন তুমি খাইতে যাচ্ছ 10 টাকার খাবার, এটা কি কখনো খাইতে পারবা তুমি? না তো, পারবো না।
তাহলে এরকম করে সব কিছু বিবেচনা করে আমাদেরকে বাস্তবমুখী একটা মেনু তৈরি করা লাগবে। খাদ্য উপাদান বাছাই করা, সুষম খাদ্য নির্বাচন করা। এখন তুমি মনে করো তোমার আয় কম, এজন্য তুমি প্রতিদিন হচ্ছে একই খাবার খাইতে আসো, তোমার দেহে ওই পুষ্টি উপাদানটা মানে ঘাটতি নেই, কিন্তু অন্যান্য উপাদানের তো আবার ঘাটতি দেখা দিবে। এজন্য আমাদেরকে কি করতে হবে? সুষম খাদ্য নির্বাচন করতে হবে। সুষম আহার করা উন্নত জীবনযাপনের একটা পূর্ব শর্ত, মানে সুষম খাবার আহার করা উন্নত জীবনযাপনের জন্য একটা পূর্ব শর্ত। কি জন্য? সুষম খাবার বলতে বোঝায় যে খাবারে খাদ্যের সবগুলা উপাদান থাকে, সবগুলা উপাদান একসাথে থাকলে ওইটারে আমরা বলবো হচ্ছে সুষম খাদ্য, যেটা আমাদের সকল ধরনের পুষ্টির যে অভাবগুলা ওইটা দূর করবে। এখন বাস্তবমুখী মেনু পরিকল্পনার জন্য দেখো কি বলছে, সুস্থ সবল ও উন্নত জীবনযাপনের জন্য সুষম খাদ্যের কোনো বিকল্প নেই। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। এখন দেহের পরিপুষ্টির জন্য 6 উপাদান বিশিষ্ট খাদ্য অন্তর্ভুক্ত করা লাগবে। এখন তুমি যখন মেনুটা তৈরি করবা, তোমার দেহের চাহিদা অনুযায়ী কোন কোন পুষ্টি উপাদানের অভাব আছে এটা তোমাকে প্রথমে দেখতে হবে। ধরো তুমি চোখে কম দেখতেছো, অথবা হচ্ছে অন্ধকার বা ঝাপসা আলোতে তুমি চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমাকে কি রাখতে হবে খাবারে? অবশ্যই ভিটামিন এ সমৃদ্ধ খাবার রাখা লাগবে। তারপরে মানে এরকম তোমার চাহিদা অনুযায়ী তুমি এটা প্রথমে হচ্ছে চুজ করবা, দেহের চাহিদা অনুযায়ী এটা রাখবা। তারপরে সহজলভ্যতা, কোন খাবারটা তুমি হচ্ছে সহজে পাচ্ছ, তোমার ইনকামের ভিতরে, পারিবারিক আয়ের ভিতরে তুমি কোন খাবারটা হচ্ছে সহজে নিতে পারতেছো। মানে একই ধরনের খাবার দেখবা, মানে কোনো একটা কাজ, বিভিন্ন ধরনের খাবার কিন্তু ওই কাজটা করতে পারে। কোনো একটা খাদ্য যেটা তুমি সহজেই কিনতে পারতেছো, সেটা দিয়েও হচ্ছে তোমার দেহের রক্ত উৎপন্ন হবে। আবার আরেকটা খাবার হচ্ছে অনেক বেশি মানে ব্যয়বহুল, সেটা দিয়েও তোমার দেহে রক্ত উৎপাদন হবে। সেক্ষেত্রে তুমি কোনটা কিনবা? যেটা তোমার পারিবারিক আয়ের ভিতরে আসতেছে সেই খাবারটাই কিনবা। তাহলে খাদ্যের সহজলভ্যতাটা তোমার দেখা লাগবে, আর হচ্ছে পারিবারিক আয়, এই 3টা জিনিস বিবেচনা করে আমরা যে খাদ্যের পরিকল্পনাটা করব, যে মেনুটা তৈরি করব, ওইটাই হচ্ছে বাস্তবমুখী মেনু। এরপরে কি বলছে? সুষম খাদ্য বলতে কি বোঝায়? সুষম খাদ্য বলতে বোঝায় সেই খাদ্য উপাদানটা যেখানে খাদ্যের 6টা উপাদানই থাকবে। শর্করা, আমিষ, স্নেহ, প্রধান 3টা উপাদান, আরও আছে ভিটামিন, খনিজ লবণ, পানি। এই 6টা উপাদান যদি একসাথে থাকে ওইটাকে আমরা বলবো হচ্ছে সুষম খাদ্য। এখন তুমি বলো যে একটু আগে তো আপনি বললেন যে খাদ্যের উপাদান 7টা, এখন আবার 6টা বলতেছেন কেন? খাদ্যের উপাদান 7টা, এখন তুমি যে খাবারগুলো গ্রহণ করবা ওইটার সাথে রাফেজ অটোমেটিকই চলে আসে, রাফেজকে হচ্ছে আলাদা করে বলা লাগে না। যদি তুমি শাকসবজি খাও, ওই শাকসবজির সাথে যে আঁশগুলা ওইটা তোমার পেটে অটোমেটিকই চলে যাচ্ছে। তুমি যদি ফল খাও, আপেলের উপরে যে পাতলা আবরণটা ওইটা তোমার পেটে অটোমেটিক চলে যাচ্ছে। তাহলে রাফেজ জাতীয় খাবারটাও গেল। এই সুষম খাদ্য বলতে আমরা সবগুলা খাদ্য উপাদান একসাথে মানে গ্রহণ করাটাকে বুঝতেছি। মানে একসাথে গ্রহণ বলতে সবকিছুই হচ্ছে তোমার খাদ্য তালিকায় রাখা লাগবে। মানে একসাথে কেমনে খাবা? একসাথে বলতে ওই একসাথে মুখে পুরে দেওয়া না, তোমার হচ্ছে খাদ্য তালিকায় সবকিছু রাখা, এটা বুঝাইছি। সুস্থ সবল উন্নত জীবনযাপনের জন্য সুষম খাদ্যের কোনো বিকল্প নেই। সুষম খাদ্যে একজন মানুষের বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনের সামর্থ্য থাকে। খাদ্যে শর্করা, আমিষ এবং চর্বি নির্দিষ্ট অনুপাতে থাকে এবং প্রয়োজনীয় ভিটামিন, এই যে শর্করা, আমিষ আর স্নেহ যেটা, এটা হচ্ছে খাদ্যের প্রধান 3টা উপাদান। এই 3টাকে আমরা বলবো হচ্ছে প্রধান উপাদান। এই 3টা হচ্ছে প্রধান। আরও কি কি আছে? ভিটামিন আছে, রাফেজ আছে, খনিজ লবণ আছে, আর পানি তো আমাদের এক্সট্রা গ্রহণ করাই লাগবে। তাহলে এই সবগুলো উপাদান কি বলছে? ভিটামিন ও রাফেজ সরবরাহের জন্য টাটকা ফলমূল, শাকসবজি থাকে, এছাড়াও পানি, খনিজ লবণ পরিমাণ মতো থাকে। এই সব কিছু যদি তোমার খাদ্য তালিকায় থাকে ওইটাকে আমরা বলবো হচ্ছে সুষম খাদ্য, যেটা তোমার দেহের সবগুলা মানে অভাব দূর করবে। যেমন শর্করা কি করে? আমাদের দেহের বৃদ্ধি সাধন করে, তাহলে তোমার বৃদ্ধিটাও হইলো। আবার আমিষ কি করে? ক্ষয় পূরণ করে। খনিজ লবণ, ভিটামিন কি করে? তোমার হচ্ছে দেহের যেই তোমার ভিটামিনের অভাবগুলা পূরণ করবে। ভিটামিনের অভাবে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয়, তোমার এই যে রাতকানা, জেরোফথ্যালমিয়া, তারপরে হচ্ছে তোমার গলগণ্ড হওয়া, এই সব কিছু কিন্তু এই যে খনিজ লবণ আর ভিটামিনের অভাবে দূর হচ্ছে। রিকেটস যে রোগগুলা, মানে রিকেটস সমস্যাটা, পায়ের হাড় বেঁকে যাওয়া, এই বিভিন্ন ধরনের সমস্যা সব কিছু কখন দূর হবে? যখন তুমি সুষম খাদ্য তোমার খাদ্য তালিকায় করবা, মানে সুষম খাদ্যটা রাখবা। এরপরে কি বলছে দেখো তো, গলগণ্ড বলতে কি বোঝায়? গলগণ্ড হচ্ছে, এটার আরেকটা নাম আছে, গয়টারও বলা যায়। যদি গয়টার বলে দিত তাহলেও আমরা এই কথাগুলাই বলতাম। কি হয় দেখো তো, এখানে আয়োডিনের অভাবে তোমার গলা ফুলে যায়। থাইরয়েড গ্রন্থি আমাদের কই থাকে? গলার এই জায়গাটায়। তখন কি হয়? ওই গলগণ্ড রোগটা হইলে আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায়। ফুলে গেলে গলাটা এরকম, মানে তোমাদের বইয়ের ভিতরে একটা চিত্র দেওয়া আছে, মানে একটা ছবি দেওয়া আছে, বাস্তব একটা ছবি। ওখানে দেখবা যে মহিলাটার গলা অনেক বেশি ফুলা।
এই যে ফুলে গেছে তার জন্য আমাদের এখানে কি আছে দেখো তো, হাত দিলেই আমি ধরতে পারতেছি আমার শ্বাসনালী, শ্বাসনালীর পিছনে আছে হচ্ছে তোমার অন্ননালী। এখন গলা যখন ফুলে যায় তখন ওই জায়গাগুলোয় চাপ লাগে, তখন মানুষজন খাইতে পারে না, নিঃশ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। থাইরয়েড গ্রন্থির যে কোনো ধরনের ফোলা, তাহলে থাইরয়েড গ্রন্থির ফোলা, থাইরয়েড থেকে থাইরক্সিন হরমোন বের হয়, ওই থাইরক্সিন হরমোন যদি মানে অনেক বেশি বের হয় তাহলে হচ্ছে আমাদের এই গলগণ্ড রোগটা হবে। এখন মনে রাখা লাগবে কি জন্য হয়, আয়োডিনের অভাবে, এই যে আয়োডিনের ঘাটতির কারণে। এখন আয়োডিনের ঘাটতি কাদের বেশি হয়, এমনিতে তুমি যদি খাবারের সাথে লবণ না খাও সেক্ষেত্রে হইতে পারে। এছাড়াও ধরো আমি বাংলাদেশের মানচিত্র যদি আঁকি, এই যে বাংলাদেশের মানচিত্রে আমরা কি জানি বলো তো, দক্ষিণ দিকে কি থাকে, বাংলাদেশের মানচিত্রে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর না, এইদিকে হচ্ছে তোমার বঙ্গোপসাগর। এখন এই যে বঙ্গোপসাগরের পানি হচ্ছে লবণাক্ত, তার মানে এর আশেপাশে যে এরিয়াগুলো আছে এখানের মাটিতে অবশ্যই লবণ আছে, তাহলে ওদের কিন্তু এই অভাবটা কম হয়, মানে আয়োডিনের অভাবটা কম হয়। আমরা কি জানি, কোন একটা মানচিত্রে উপরের দিকে থাকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, ডান দিকে পূর্ব, বাম দিকে পশ্চিম, তাহলে এই রোগটা কাদের বেশি হবে, দক্ষিণাঞ্চলের মানুষদের কি বেশি হবে, ওদের পানিতে এমনিতেই হচ্ছে তোমার লবণ বেশি থাকে। যাদের দাদুবাড়ি নানুবাড়ি এরকম দক্ষিণাঞ্চলে আছে তারা দেখবা যে ঢাকা থেকে যখন যাচ্ছ তখন ওইখানে তুমি যখন ওদের পানি খাইতে যাবা বা ওদের টিউবওয়েলের পানি যখন খাবা দেখবা যে লবণাক্ত ফিল হচ্ছে, এরকম কিন্তু মানে মাঝে মাঝেই হয়। তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে ওই জায়গার পানির টেস্ট কিন্তু এলোমেলো থাকে। তাহলে দক্ষিণাঞ্চলের পানিতে বা ওদের মাটিতেই তোমার অনেক বেশি আয়োডিন থাকে বা খনিজ লবণ থাকে, তাহলে ওদের হচ্ছে এক্সট্রা করে এই সমস্যাটা হয় না কখনোই, ওদের কম হয়, মানে দক্ষিণাঞ্চলে এই রোগটা দেখা যায় না। কিন্তু উত্তরাঞ্চলের মানুষদের হচ্ছে তোমার আয়োডিনের অভাব দেখা দেয়। দেখো তো কি বলছে এখানে, যে সমুদ্র থেকে দূরে উত্তরবঙ্গ এবং পার্বত্য এলাকা, পার্বত্য বলতে হচ্ছে পাহাড় যদি হয়, মাটি থেকে অনেক উপরে উঠে গেল না, মাটি থেকে যদি উপরে চলে যায় তাহলে তো ওই যে সমুদ্র ওখানে হচ্ছে মানে ওখানে পানিই পাওয়া যায় না। যে পাহাড়ে যারা থাকে ওরা কিন্তু অনেক কষ্ট করে পানি উঠায়, মানে অনেক কষ্ট করে পানি উঠায় তারপরে হচ্ছে খায়, তাহলে ওদের মাটিতে আয়োডিন কম থাকে উত্তরবঙ্গদের আর পার্বত্য এলাকায়। আয়োডিন কম থাকলে তখন ওদের হচ্ছে এই সমস্যাটা বেশি দেখা দেয়। তাহলে এটা মনে থাকবে যে সমুদ্রের উল্টা দিকে উত্তরবঙ্গের মানুষদের হচ্ছে এই গলগণ্ডটা বেশি হয়। গলগণ্ড হইলে তাইলে কি হবে, গলা ফুলে যাবে আর হচ্ছে তোমার নিঃশ্বাস প্রশ্বাসে কষ্ট হবে, খাবার গিলতে অসুবিধা হবে, বুঝাই তো যে গলা যদি ফুলে যায় তাহলে তো এই সমস্যাগুলাই হবে। তাহলে আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থির এই ফুলে যাওয়াকে আমরা কি বলবো, গয়টার বা গলগণ্ড। এরপরে চলো কি বলছে, রাতকানা রোগের কারণ বলছে। রাতকানা, রাত মানে অন্ধকার, রাত্রেবেলা না, কিন্তু রাত হইলে যে দেখবা না এরকম কথা না, মানে হচ্ছে অন্ধকারে দেখতে পায় না। রাত হইতে হইতে কি হয়, সূর্যের আলো, সূর্য চলে যায়, অন্ধকার হয়ে যায়, তখন হচ্ছে দেখতে পায় না। তাহলে রাত্রেবেলা বা অন্ধকারে সে হচ্ছে কানা হয়ে যায় বা দেখতে পায় না। এখন শুধুমাত্র রাত না, মানে অন্ধকার বুঝাইছে। ভিটামিন এ এর অভাবে এই রোগটা হয়। দেখো ভিটামিন এ এর অভাবে চোখ যখন ক্ষতিগ্রস্ত হয়, এখন চোখে আমাদের দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছে কোন কোষ আর একটা রড কোষ। কি কি বললাম, রড আর কোন কোষ। এখন রড কোষ যখন ক্ষতিগ্রস্ত হবে তখন হচ্ছে এই তোমার হচ্ছে চোখে ঝাপসা দেখতে থাকবা। এখন এই রাতকানাটার আবার অনেকগুলো স্টেজ আছে। মনে করো একদম শুরুতে যখন ভিটামিন এ তুমি খাচ্ছ না, তোমার মা তোমাকে ছোট মাছ দিচ্ছে, তবু তুমি না আমি খাবো না, এখানে কাঁটা থাকে। ছোট মাছ কিন্তু কাঁটা সহ খেয়ে ফেলতে হয়, এই জন্যই এটা এত বেশি উপকারী, কাঁটা সহ চাবায় খায় ফেলবা সবার প্রথমে। তাহলে তুমি ছোট মাছ খাচ্ছ না, তোমার কি হইলো, রাতকানা রোগটা হইলো। এটার অনেকগুলা স্টেজ আছে। 4 থেকে 5 নাম্বার স্টেজে যখন তুমি আসবা তখন হচ্ছে ওইটারে আমরা বলবো হচ্ছে জেরোফথ্যালমিয়া, মানে হচ্ছে আর একটু ড্যামেজ হয়ে যাচ্ছে চোখ। এমনি ঝাপসা আলোতে দেখতেছো না, এটা তো স্বাভাবিক, ঠিক আছে, ঝাপসাতে তো কেউই মানে ভালো মানুষও ঠিক করে দেখে না। এখন এর পরের যে স্টেজ যত মানে খারাপ দিকে যাইতে থাকবে ততই হচ্ছে তোমার মানে জেরোফথ্যালমিয়া বলবো 4 থেকে 5 নাম্বার স্টেজে গেলে। এরপরে গেলে হচ্ছে তোমার কর্নিয়ায় অস্ত্রোপচার করা লাগে, মানে এত বেশি খারাপ হয়ে যায়, অন্ধ হয়ে যেতে পারে মাঝে মাঝে। তাহলে তোমাদের কি করা লাগবে বলো পাইন, অবশ্যই ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়া লাগবে। দেখো কি বলছে, চোখের সংবেদী রড কোষগুলা যখন ক্ষতিগ্রস্ত হয়, স্বল্প আলোতে ভালো করে দেখতে পায় না, চোখে সবকিছু ঝাপসা দেখে, রোগটা যখন বেড়ে যায় কর্নিয়া তখন ঘোলাটে হয়ে যায়,
মূলত ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন মাছের যকৃতের তেল, কলিজা, সবুজ শাকসবজি, রঙিন ফল, তারপরে সবজি, মলা ঢেলা মাছ, এই যে ছোট মাছগুলা, এগুলো যদি তোমরা খাদ্য হিসেবে গ্রহণ না করো তাহলে কিন্তু এই রাতকানা রোগটা হবে। রাতকানা যদি আরো বেশি ভয়াবহ হতে চলে যায় তখন যাই হচ্ছে তোমার জেরোফথ্যালমিয়া হবে বা আরো খারাপ অবস্থা কিন্তু হইতে পারে। তাহলে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাইতে হবে। তাহলে আমরা বুঝলাম রাতকানা কি জিনিস। তারপরে হাঙ্গরের তেল রিকেটস রোগে কিভাবে ভূমিকা পালন করে? রিকেটস কি জিনিস আগে এটা বলো। রিকেটস হচ্ছে পায়ের হাড় ধনুকের মতো বেঁকে যায়। দেখো রিকেটস হইলে কি হয়, ছোট বাবুদের পায়ের হাড় হচ্ছে তোমার এরকম হয়ে বেঁকে যায়, ধনুকের মতো বেঁকে যায়। তাহলে এটা কি জন্য হয়? যখন তোমার হচ্ছে ভিটামিন ডি এর অভাব হয়। ভিটামিন এ না থাকলে রাতকানা, ভিটামিন ডি না থাকলে রিকেটস। তাহলে দেখো ডি এর অভাবে, ডি এর অভাবজনিত একটা রোগ যেখানে পা ধনুকের মতো বেঁকে যায়। এখন দেখো ওর পাটা ধনুকের মতো হয়ে গেছে, এরকম একটা শেপ হয়ে গেছে যেখানে ধনুকটাকে ধরে এই যে এই পাশটাতে এরকম হয়ে গেছে না, এই পাশটাতে যদি তুমি একটা রক সুতা বেঁধে দাও তাহলে এখান থেকে কিন্তু ওই যে তীর মারা যায় না, আমরা জানি তীর ধনুক একসাথে বলি না আমরা, এই যে তীর এরকম করে যেটা মারে ওইটা হচ্ছে তীর, আর এই হাতে যেটা আছে না এটা হচ্ছে ধনুক, এরকম শেপ হয়ে যায়। এখন পা যে বেঁকে গেল ধনুকের মতো, পায়ের হাড়গুলা বেঁকে গেল আর কি, ভিটামিন ডি এর অভাবে এটা হয়। তোমাকে অবশ্যই তাহলে কি করতে হবে? ডি সমৃদ্ধ খাবার খাইতে হবে। ডি কোথায় পাওয়া যায়? ওই যে হাঙ্গরের তেল। এজন্যই বলছে যে হাঙ্গরের তেল রিকেটস রোগে ভূমিকা রাখে। এখন হাঙ্গরের তেলে পাওয়া যায় ডি, ডি এর অভাবে হয় রিকেটস, এজন্য হাঙ্গরের তেল খাইলে রিকেটস হবে না, এটাই বলতে চাইছে। তাহলে রিকেটস ভিটামিন ডি এর অভাবজনিত একটা রোগ। হাঙ্গর মাছের তেলে প্রচুর ভিটামিন এ এবং ভিটামিন ডি থাকে। এই এ আছে তাহলে তো রাতকানাও হবে না, ভালো তো। তাহলে এ আর ডি থাকতেছে কোথায়? হাঙ্গর মাছের তেলে। তাই ঔষধ আকারে শিশুদের এটা আমরা খাওয়াই, মানে এই তেলটা বা ট্যাবলেট আকারে পাওয়া যায়, তখন হচ্ছে খাওয়াইলে আর এই সমস্যাটা হয় না। রিকেটস হলে শিশুদের হাড়গুলো নরম ও দুর্বল হয়ে পড়ে, পা বাঁকা হয়ে যায়, গিট ফুলে যায়, হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়, মানে হচ্ছে একটু বাড়ি লাগলে ভেঙে যেতে পারে, মানে অনেক বেশি নড়বড়ে ঠুনকো হয়ে যায়। দেহের কাঠামো ঠিক থাকে না। দেখো এই যে এরকম করে যদি পা বাঁকা হয়ে যায় তাহলে কি দেহের কাঠামো ঠিক থাকবে? থাকবে না তো। এখন হাঙ্গর মাছের তেল যদি তুমি খাইতে পারো তাহলে হচ্ছে ভিটামিন ডি পাবা, ডি পাইলে আর রিকেটস হবে না। এছাড়াও সূর্যের আলোতেও কিন্তু ভিটামিন ডি থাকে। এই বাবুটাকে যদি আমি সূর্যের আলোতে রেখে দেই, সূর্যের আলো ওর ত্বকে যখন পড়বে তখন কিন্তু ওকে ভিটামিন ডি সাপ্লাই দিবে। এখন এই জায়গাটায় আরেকটা ভুল ধারণা আছে, আমি অনেককে বলতে শুনি, বলে যে সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে। সূর্যের আলোতে যায় দাঁড়াও, সকালবেলার রোদে, মানে এত বেশি দুপুরের রোদে না, ওইটা তো আবার অনেক বেশি তাপ দেয়, ওইটা তো অনেক ক্ষতিকর, মেলানিন, মানে ওই ওই সমস্যা। আমি দুপুরের রোদে না, সকালের রোদের দিকে যখন দাঁড়ায় অনেকেই হচ্ছে রোদ পোহায়, তখন বলে যে রোদে ভিটামিন ডি থাকে। রোদে ভিটামিন ডি থাকে না বোকা, ভিটামিন ডি থাকে তোমার ত্বকের নিচে। ত্বকের নিচে ভিটামিন ডিটা থাকতেছে, ওইটা সূর্যের আলো লাগলে কার্যকর হয় বা কাজ করা শুরু করে। প্রথমে তো এটা কাজ করে না, ত্বকের নিচে হচ্ছে পড়ে থাকে, জমে থাকে। তারপরে সূর্যের আলো লাগলে ওটা কার্যকর হয়, কিডনিতে যায় হচ্ছে ওটা অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে সূর্যের আলোতে আমরা থাকবো অবশ্যই। সকালবেলা যে মিষ্টি রোদটা, ওখানে হচ্ছে সূর্যের আলোতে যদি তুমি থাকো সেক্ষেত্রে ভিটামিন ডি তোমার ত্বকের নিচে যেগুলো আছে ওইগুলো হচ্ছে তোমার অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে হাঙ্গরের তেলেও ভিটামিন ডি থাকে, যেটা রিকেটস রোগটা প্রতিরোধ করতে আমাদেরকে সাহায্য করবে। তাহলে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারলাম। এই যে প্রশ্নগুলা সহজ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলা তুমি বাস্তব জীবনের সাথে মিল খুঁজে পাও। অনেক অনেক কিছু কিন্তু তুমি বাস্তবেও দেখছো, এই রোগগুলা তুমি বাস্তবেও কারো হইতে দেখছো। এখন বিজ্ঞানের সবকিছুই হচ্ছে মানে ফিজিক্স কেমিস্ট্রি সবকিছুই তুমি বাস্তবের সাথে রিলেট করতে পারবা, কিন্তু বায়োলজিটা কেন জানি অনেক বেশি রিলেট করা যায়। এই জন্য এই মানে জীব বিজ্ঞান জীবনের সাথে রিলেট করা যায়। তাহলে এই যে দেখো আমরা পড়লাম, পড়ে কিন্তু রেখে দিবা না, এই জিনিসগুলো কিন্তু করা লাগবে। এখন এই যে কোনটার অভাবে কি হয়, এই খাবারগুলো অবশ্যই তোমার গ্রহণ করা লাগবে। সুষম খাবার, ভিটামিন এ সমৃদ্ধ খাবার, ডি সমৃদ্ধ খাবার। এখন আবার কেউ বলে না যে ম্যাডাম আপনি তো চশমা পড়তেছেন, আপনার চোখে সমস্যা, তাইলে আপনি এ সমৃদ্ধ খাবার খান না কেন? ঠিক আছে, তোমাদের জন্য সাজেশন রইল যে অবশ্যই এগুলা যে পড়তেছো এটা হচ্ছে মেনে চলবা। আশা করি প্রশ্নগুলো বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।